দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফিঞ্জের নিয়মিত আয়োজনে। আমরা বেশ কয়েকদিন ধরেই আইপিএল নিয়ে কথা বলছিলাম, যেহেতু আইপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। প্রথম যে মার্কিউ দুটো সেট আছে সেই দুটো সেটের যেহেতু নিলাম শেষ হয়ে গেছে, অর্থাৎ 12 জন ক্রিকেটার ইতিমধ্যে কিন্তু দল পেয়ে গেছেন এবং এই 12 জন ক্রিকেটার কে কোথায় গেলেন, কত টাকায় দল পেলেন এবং কাকে নেওয়াটা ভালো হলো সেই ব্যাপারগুলো আমরা একটু আলোচনা করতে চাই। শুরুটা করতে চাই ঋষভ পান্তকে দিয়ে, কারণ হচ্ছে ঋষভ পান্ত যেহেতু সব রেকর্ড ভেঙে দিয়েছেন, 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে গেছেন, তাকে নিয়ে একটু আলোচনাটা করা বোধ হয় খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম যে ঋষভ পান্ত কোথায় যাবেন, কত টাকা পাবেন। আমরা বেশ কয়েকদিন ধরে বলার চেষ্টা করছিলাম যে এবারের নিলামে হয়তো সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন ঋষভ পান্ত, কারণ হচ্ছে যে তিনি যেহেতু এই মুহূর্তে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটারদের একজন এবং তার মতো ক্রিকেটার যখন আপনি নিলামে পাবেন তখন অবশ্যই তাকে দলে পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছিল। ঋষভ পান্তের নামটা যখন নিলামের একেবারে প্রথম মার্কিউ সেটের শেষ দিকে যখন শেষ নামটা 6 নম্বর নামটা যখন উঠলো, তখন কিন্তু সিএসকে বলুন, আরসিবি বলুন, এলএসজি আরও বেশ কয়েকটা দল ছিল যারা কিনা বিট করেছে। এসআরএইচ মানে সানরাইজার্স হায়দ্রাবাদও কিন্তু বিট করেছিল। সো বিট করা শেষে যখন কী হলো, একটা সময় পর্যায়ে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস একেবারে টানা তাদের মধ্যে একটা দারুণ লড়াই চলছিল, কে কাকে ছাড়বে আর কে কাকে নেবে, সেটা একটা বড় ব্যাপার ছিল। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দম ফুরিয়ে যায়, যেটা আপনি বলতে পারেন, কারণ তাদের পার্সেতে আসলে খুব বেশি টাকাও নেই। সেই কারণে তারা 20,75,00,000 যখন রুপি যখন দাম উঠে এবং লখনৌ সুপার জায়ান্টস যখন বলে যে আমরা তাকে দলে নিতে রাজি আছি, প্রস্তুত আছি, তখন কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ সরে যায়। যখন 20,75,00,000 রুপি দাম ওঠে এবং ঋষভ পান্ত যেহেতু গত মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে, সেই কারণে কিন্তু স্বাভাবিকভাবেই তার প্রতি আরটিএম ইউজ করার সুযোগ ছিল, এবং তাদের আরটিএম অপশনটা যেহেতু ছিল দিল্লি ক্যাপিটালস সেটা ব্যবহার করতে চেয়েছিল এবং করেছিল। যেটা হয়েছে যে আরটিএম ব্যবহার করার পর যে দলটা সর্বোচ্চ বিট করে তাদের কাছে সুযোগ থাকে যে আরও বেশি তারা বিট করবে কিনা, সর্বোচ্চ কত টাকা দিতে পারবে। লখনৌ সুপার জায়ান্টস তখন সরাসরি 20,75,00,000 রুপি থেকে ডিরেক্ট তারা 27 কোটি রুপি বিট করে ফেলে এবং তখন দিল্লি ক্যাপিটালস বলে যে না, আমরা আর আরটিএমটা ইউজ করছি না। সেই কারণে কিন্তু এই 27 কোটি রুপিতে তাকে দলে পেয়েছে লখনৌ সুপার জায়ান্টস। সেই দলটার হয়ে কিন্তু খেলবেন নিকোলাস পুরান খেলবেন। সো তাদের দলের সঙ্গে একটা খুব ভালো কম্বিনেশন মিলবে বলে মনে হচ্ছে। আপনি যদি লখনৌ সুপার জায়ান্টসে আরও যদি সাইনিংগুলো দেখেন, এখন পর্যন্ত লখনৌ সুপার জায়ান্টস তারা ঋষভ পান্তকে নিয়েছে, সেই সঙ্গে নিয়েছে তারা হচ্ছে ডেভিড মিলারকে। ডেভিড মিলার কিন্তু এই 5-6 নম্বরের জন্য খুব ভালো একটা অপশন হবে, কিন্তু গত কয়েক মৌসুম ধরে তিনি গুজরাট টাইটান্সে খেলছিলেন, এবার তিনি খেলবেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। তাদের ওই জায়গাটা তো সবসময় ঘাটতি ছিল। আয়ুষ বাদানি খুব বেশি ভালো করছিলেন, গত মৌসুমে তিনি 170 কিংবা 180 স্ট্রাইক রেটে রান করেছিলেন, 200 কিংবা 250। এবার হয়তো সেই ঘাটতিটা পূরণ হবে ডেভিড মিলারকে দিয়ে। আপনি যদি তার পরবর্তীতে আলোচনা করতে চান, তার আমার কাছে মনে হয় যে শ্রেয়াস আয়ারকে নিয়ে আলোচনা করা যেতে পারে। আপনি হয়তো এখন বলতে পারেন যে শ্রেয়াস আয়ারকে আসলে 26,75,00,000 রুপির ক্রিকেটার কিনা, সেটা হয়তো আপনি প্রশ্ন তুলতে পারেন। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে প্রত্যেকটা দলের একজন করে ক্যাপ্টেন প্রয়োজন ছিল, বেশিরভাগ দলের বলছি, সেই কারণে কিন্তু তার দামটা একটু বেশি উঠে গেছে। পাঞ্জাব কিংস বলুন কিংবা লখনৌ সুপার জায়ান্টস বা অন্যান্য যে দলগুলো ছিল, দিল্লি ক্যাপিটালস, শেষ পর্যন্ত কিন্তু দিল্লি ক্যাপিটালস খুবই চেষ্টা করেছে তাদের ছেলে বলতে বোঝাচ্ছে, যেহেতু তিনি আগেও যেহেতু দিল্লির হয়ে খেলেছেন, সেই কারণে তাকে ফেরানোর একটা বড় দাবি ছিল এবং তারা চেষ্টা করেছিল, সে কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি পাঞ্জাব কিংসের সঙ্গে। কারণ পাঞ্জাব কিংসের হাতে আসলে অনেক বেশি টাকা ছিল এবং শেষ পর্যন্ত তাকে তারা 26,75,00,000 রুপিতে দলে নিয়েছে। তার পরবর্তীতে আপনি আর্শদীপ সিংকে নিয়ে কথা বলতে পারেন, তার নামটা সবার আগে আসছে এবং তাকে 18 কোটি রুপিতে আরটিএম ইউজ করে পাঞ্জাব কিংস দলে নিয়েছে। পাঞ্জাব কিংস কিন্তু আরও একজনকে দলে নিয়েছে, সেটা হচ্ছে যুজবেন্দ্র চাহাল বা যুবেন্দ্র চাহাল, আপনি যাকে বলুন না কেন, লেগ স্পিনার। গত কয়েক মৌসুমে তারা রাহুল চাহারের উপর বিশ্বাস রেখেছিল, কিন্তু এবার যদি নতুন করে দল সাজাতে চেয়েছে, তারা 18 কোটি রুপি খরচ করেছে যুবেন্দ্র চাহালের উপর এবং আমার কাছে মনে হয় যে এই খরচটা একটু বেশি হয়ে গেছে। তাকে আরও কম দামে হয়তো 8-9 কোটিতে যদি আপনি পেতেন তাহলে হয়তো ভালো হতো। অবশ্যই তিনি ভারতীয় লেগ স্পিনার, তার সবচেয়ে বেশি উইকেট আইপিএলে, কিন্তু তারপর আপনি এই বয়সে আপনি 18 কোটি রুপি দিয়ে কেন খরচ করবেন, সেইটা হয়তো একটু প্রশ্ন তুলতে পারে। লোকেশ রাহুলকে নিয়ে কথা বলা যেতে পারে। লোকেশ রাহুল দিল্লি ক্যাপিটালসের জন্য খুবই একটা ভালো পিক। তারা যেহেতু শ্রেয়াস আয়ারকে পায়নি, তাদেরকে অল আউট যেতেই হতো লোকেশ রাহুলের জন্য, কারণ তাদের ঋষভ পান্তকে তারা ছেড়ে দিয়েছে। একজন ক্যাপ্টেন লাগবেন, ইন্ডিয়ান উইকেট কিপার ক্যাপ্টেন যদি হয় তাহলে আপনার জন্য তো আরও ভালো হয়। সেক্ষেত্রে তারা লোকেশ রাহুলকে 14 কোটি রুপি সবচেয়ে এই নিলামের এখন পর্যন্ত আপনি যদি বলেন, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় বাজিটা এই দিল্লি ক্যাপিটালস জিতে নিয়েছে। তাদের সঙ্গে
লোকেশ রাহুলের সঙ্গে কিন্তু আপনি মিচেল স্টার্ককেও দেখবেন মাত্র 11 কোটি রুপিতে তারা দলে নিয়েছে এবং সিরাজ আরসিবির হয়ে বেশ কয়েকটা মৌসুম খেলছেন এবং এইবার তাকে দেখা যাবে না আরসিবির পরিবর্তে তিনি খেলবেন গুজরাট টাইটান্সের হয়ে 12,25,00,000 রুপিতে। আর একটা আপনি ভালো পিক বলতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য লিয়াম লিভিংস্টোন, ওই জায়গাটাতে 4 নম্বর জায়গাটাতে বেশ কয়েকটা মৌসুম ধরে তারা এর আগে যখন এবি ডিভিলিয়ার্সকে ট্রাই করেছে, তার পরবর্তীতে গ্লেন ম্যাক্সওয়েলকে তারা ট্রাই করেছে কিন্তু পারেনি, প্রত্যাশা মেটাতে পারেনি। এবার তারা ট্রাই করছে হচ্ছে লিয়াম লিভিংস্টোনকে, তাকে দলে পেতে খরচ হয়েছে 8,75,00,000 রুপি। আমার কাছে যেটা মনে হয় যে খুব ভালো একটা পিক। আপনি যদি চিন্নাস্বামীর উইকেটটা দেখেন, উইকেটটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি, মাঠটা ছোট এবং আপনি লিভিংস্টোনের কাছ থেকে আপনি লেগ স্পিনটা পাবেন, অফ স্পিনটা পাবেন। সো এরকম একজন অলরাউন্ডারকে যদি পারফর্ম করতে পারে তাহলে কিন্তু ব্যাঙ্গালোরের জন্য খুব ভালো একটা ব্যাপার হবে। আপনি আরও দু একজনের সঙ্গে কথা বলতে, মোহাম্মদ শামি, তিনি গত মৌসুমটা তিনি আইপিএলে খেলতে পারেন চোটের কারণে, তার আগের মৌসুমে তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন এবং ওই মৌসুমে তিনি খুব সম্ভবত 20 বা 22 বা 26টা উইকেট পেয়েছিলেন বা 23টা উইকেট পেয়েছিলেন। তো এমন পারফরমেন্স করার পরও গুজরাট তাকে এইবার রাখেনি, যেহেতু তিনি ইনজুরি থেকে কদিন আগেই ফিরেছেন। তো তার দাম উঠে গেছে হচ্ছে, আমরা যদি দেখি হচ্ছে 10 কোটি রুপিতে তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ, তাদের জন্য খুব ভালো ছিল, যেহেতু ভুবনেশ্বর কুমারকে তারা ছেড়ে দিয়েছে, থাঙ্গারাসু নাটরাজনকে তারা ছেড়ে দিয়েছে, তো তাদের জন্য খুব ভালো একটা পিক হয়ে গেছে। আপনি গুজরাট টাইটান্সে কিন্তু তাদের এই মোহাম্মদ শামিকে ছেড়ে দেওয়ার পর কিন্তু গুজরাট টাইটান্সের একটা ভালো পিক হচ্ছে কাগিজুর রাবাদা, 10,75,00,000 রুপিতে। তারা ওই একটা স্ট্রাইকিং বলার লাগতো আপনার ওপেনিংয়ের শুরুতে বোলিং করার জন্য, সেই অপশনটা কিন্তু তারা পেয়ে গেছে। গুজরাট টাইটান্সের আরও কিছু ভালো সাইনিং আছে, জস বাটলারের কথা আপনি বলতে পারেন, শুভমান গিলের সঙ্গে আপনি জস বাটলারকে ওপেনিং করতে দেখবেন, সেটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার হবে। জস বাটলার যে ধরনের ব্যাটিংটা আইপিএলে নর্মালি করে থাকেন, রাজস্থান রয়্যালসের হয়ে যিনি যেভাবে ব্যাটিং করেন, আর সেটা যদি তিনি করতে পারেন গুজরাটের আহমেদাবাদে, সেটা কিন্তু গুজরাটের জন্য অনেক ভালো ব্যাপার হবে। তাকে দলে পেতে খরচ করতে হয়েছে 15,75,00,000 রুপি। আর আপনি যদি বাকি মোটামুটি সবগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম, পরবর্তী যেহেতু নিলামে এখনো শেষ হয়নি, মাত্র 12 জন ক্রিকেটার এখন পর্যন্ত দলে আছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা আপনি যে এই নিলামের বা মার্কি সেটে সবচেয়ে বড় যে ব্যাপারটা, প্রথম 1 ঘন্টাতে আপনি যদি শুনেন তাহলে একটু অবাক হতে পারেন যে প্রথম 1 ঘন্টায় তাদের খরচ হয়েছে 110 কোটি রুপি। অর্থাৎ প্রথম ঘন্টাতে মাত্র 6 জন ক্রিকেটার বিক্রি হয়েছেন প্রথম মার্কি সেটে, এবং এই প্রথম মার্কি সেটের 6 জন ক্রিকেটারের দাম 110 কোটি রুপি। এটাকে অবিশ্বাস্য মনে হতে পারে, এবং কিন্তু আইপিএল আসলে সবই সম্ভব। আইপিএল মানে টাকার ঝঞ্ঝানি, কোন ক্রিকেটারের দাম কখন কত টাকা উঠবে আপনি হয়তো বলতেও পারবেন না। বাংলাদেশের ক্রিকেটারদের নামটা হলো তো কালকে উঠবে, আজকে আরও কয়েকটা সেট আছে, আরও 10টা সেট আছে। আমরা প্রত্যেকটা সেট শেষে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই আপডেটগুলো জানার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আইপিএলের এই নিলামের সব আপডেট পেতে ক্রিকফিনিতে চোখ রাখুন।